হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ 22শে অক্টোবর 2021 সাল। আমরা পরিবার পরিজন নিয়ে রওনা দিয়েছি এক নতুন ইতিহাসের খোঁজে, রাজা সীতারামের রাজপ্রাসাদ দেখার জন্য। রাজা সীতারামের রাজপ্রাসাদ মাগুরা শহর হইতে 10 কিলোমিটার দূরে মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত। 1658 খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী সীতারাম আদি নিবাস বীরভূম জেলায় অবস্থিত। রাজা সীতারামের পিতা উদয়নারায়ণ কর্মদক্ষতায় ভূষণা পরগনায় তহসিলদার পদে নিযুক্ত হন, আর ধীরে ধীরে উদয়নারায়ণ তালুক বৃদ্ধি করে রাজায় পরিণত হন, যার পুরাকীর্তি মোহাম্মদপুরে এখনও বিদ্যমান। অসম্ভব সুন্দর একটি গ্রাম আমাদের চোখে পড়েছে, তো সেটা আপনাদের না দেখা পারলাম না। আসলে ক্যামেরাতে এটা দেখানো সম্ভব না, যদি বাস্তবে না দেখেন, তাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো চলার পথে আমাদের স্থানীয় কিছু লোকজনের সাথে দেখা হলো, তাদের কাছ থেকে শুনে নিই এই গ্রামটার নাম কি। এখান থেকে মোহাম্মদপুর কতদূর? এখান থেকে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার। ওখানে কি সীতারাম রায়ের একটা রাজবাড়ি দেখার জন্য যাচ্ছিলাম, ওটা কি কাছে হবে না উপজেলায় যাওয়ার পরে? উপজেলার থেকে উত্তরে ওখান থেকে কোয়ার্টার মাইল। আচ্ছা, এই গ্রামের নাম কি বললেন? এটার নাম গোপালপুর। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমরা সীতারাম রায়ের রাজবাড়ি দেখার জন্য যে সকল লোকজনকে নিয়ে বের হয়েছি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এটা হলো আমাদের লিটল ওয়ান সোহাইল, এটা আমাদের ড্রাইভার ভাই, এটা আমাদের ভাবি কামনা ভাবি, লেখক। আসো সোহেল, আসো আসো আসো। শাহুল, কেমন লাগতেছে? কোথায় যাচ্ছি আমরা? সীতারাম রায়ের রাজবাড়ি দেখার জন্য। হ্যাঁ, ইয়াকে বাঁধনকে ডাক দাও। বাঁধন, কোথায় যাচ্ছে আজকে? কেমন লাগতেছে? এখন কিন্তু এখন হাজার হাজার লোক আছে। কি রাস্তা কি কেমন আঙ্কেল এদিকে? রাস্তা কেমন? সুন্দর রাস্তা। আর এটা আমাদের গাড়ি, এই গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি। সবাই রেডি? গোপালপুর গ্রামের এই মাঠের সৌন্দর্য উপভোগ করে আমরা আবার যাত্রা শুরু করলাম। হালকা বিরতির পর আমরা আবার যাত্রা শুরু করেছি। এখান থেকে আর 4 থেকে 5 কিলো হবে, তো আমরা পৌঁছার পরে আপনাদেরকে আবার দেখাবো। মোহাম্মদপুর উপজেলায় ঢুকে গেছি, এবং মোহাম্মদপুর উপজেলা থেকে অল্প একটু দূরেই হয়তো বা সীতারাম রায়ের রাজবাড়ি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, তো দেখতে থাকুন। আশা করি আর বেশি সময় লাগবে না।
স্থানীয় লোকজনের কাছে আমি শোনার চেষ্টা করব এই জায়গাটার নাম কি এবং এটার নাম কি। দেখা যাক কোনো ভাই আছেন কিনা। আপনার নাম কি? আমার নাম মাহির আল মুসাব্বির। এখানে বাসা থাকেন আপনি? হ্যাঁ, আমাদের বাসা পাশেই। নাম কি জায়গাটা? জায়গাটার নাম রাজবাড়ি নামে পরিচিত। এটা এই জায়গাটার নাম কি? এটা রাজা সীতারামের দোল মন্দির। দোল মন্দির না? হ্যাঁ, দোল মন্দির। এই জায়গাটা গ্রামটার নাম কি? এটা পূর্ব নারায়ণপুর। পূর্ব নারায়ণপুর? হ্যাঁ, পূর্ব নারায়ণ। আর মোহাম্মদপুর ধরে কোনটাকে? মোহাম্মদপুরের রাস্তার ওই পাশ থেকে। ধন্যবাদ আপনাকে। ভালো অবস্থা আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? অনেক মজা লাগছে। দেখছো রাজবাড়ি? ভিতরে যাওয়া যাচ্ছে। আমরা এত কষ্ট করে আসলাম কিন্তু এখানে তালা দেওয়া আছে, ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে আমরা বাইরে থেকে কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আশা করি ভালো লাগবে। এটা প্রায় 1600 দশকের দিকে এই রাজবাড়িটি তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হাতির মুখ দিয়ে গেটে, হাতির মুখ দিয়ে গেটটা করা হয়েছে। যেহেতু গেটটি বন্ধ সেহেতু জানালার ভিতর দিয়ে আপনাদের বাইরে থেকে কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি, যা থেকে আপনারা অনুমান করতে পারবেন যে ভিতরে ডিজাইনটি কেমন ছিল। হ্যালো, কি অবস্থা? হ্যালো, কেমন লাগতেছে সোহেল? ভালো লাগে? ভালো লাগতেছে? কি অবস্থা? এখন কি অবস্থা, কেমন লাগলো? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? এটা কি দিঘি? এটা নাকি এক রাত্রে হইছে। এই দিঘিটা সম্পর্কে তুমি কি শুনলা এলাকার বাসীর কাছে? এটা এক রাত্রে এই পুকুরটা হয়েছিল। এক রাতে? হ্যাঁ। কিভাবে করলো এক রাতে? এটা তো বলতে পারি না। স্থানীয়দের মতামত অনুসারে এটি এক রাতে তৈরি হয়েছে, কিভাবে হয়েছে জানি না, এটা হয়তো রূপকথার কাহিনীও হতে পারে, আবার
সত্য হতে পারে। আসলে এই কথা আমাদের জানা নাই, তবে দিঘিটি আপনাদের দেখাচ্ছি। রাজা সীতারাম রায়ের দিঘি। সংস্কারের অভাবে এখন প্রায় জরাজীর্ণ অবস্থায় আছে। যদি সংস্কার করা হয় তাহলে অনেক দর্শনার্থী এখানে আসতে পারবে এবং একটি পর্যটন কেন্দ্র হিসেবে এটি গড়ে তোলা সম্ভব হবে। তো সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন এই সকল পুরাতন ঐতিহ্যবাহী জায়গাগুলোকে সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া হয়। সবাই দেখলাম, যদিও রাজবাড়ির গেটটি বন্ধ, আমরা পুরোপুরি দেখতে পারলাম না, তবে বাহির থেকে যতটুকু দেখতে পেলাম তা মোটামুটি ভালো লাগলো। তো বন্ধুরা, আমাদের আস্তে আস্তে এখানে অনেক দেরি হয়ে গেছে। 5টা পর্যন্ত এটা খোলা থাকে, কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় 5:30 বেজে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক করার পরে আমাদের যে ভাবিকে দেখলেন, সে কবিতা আবৃত্তি করতে পারে। সন্ধ্যায় আমরা তার কবিতা আবৃত্তি শুনব। তো দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটুকু আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজ রাতে কামনা ইসলাম ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল। দাওয়াত খাওয়ার পর তার লেখা কিছু বই এবং তার অর্জিত কিছু পদক আমরা দেখতেছি। সে অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন এবং অসংখ্য পদক অর্জন করেছেন। তার লেখা কবিতা বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যৌথভাবে অনেক বই প্রকাশিত হয়েছে। তো তার আবৃত্তি শুনলে আপনাদের মন আবেগে ভরে যাবে। তো চলুন তার আবৃত্তি শোনা যাক। তিনি কত সুন্দর আবৃত্তি করেন আপনারা শুনলে বুঝতে পারবেন। এখানে কামনা ইসলাম ভাবি এবং তার ছোট ছেলে বাঁধনও আবৃত্তি করেছে। তাদের আবৃত্তি আমরা শুনবো এবং তারা আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তাদের অতিথি আপ্যায়ন যে কত মনোমুগ্ধকর এবং ভাই যে কত সুন্দর মানুষ তা আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন শোনা যাক। আমার কবিতার শিরোনাম নীরব। নীরবেই চলে গেল, কিছুই বলে গেল না। কান্না ভরা মুখে বাবার কোলে বসে কেঁদে কেঁদে বলেছিল, আমায় অপারেশন করো না বাবা, আমি বাঁচব না। আমি সত্যি বলছি বাবা, স্বপ্ন দেখেছি রাতে, মৃত্যু আমার ওই পাষণ্ড ডাক্তারের হাতে। নিও না বাবা মরে ওই ডাক্তারের ঘরে। বাবা হেসে বলে, কি যে বলো সোনা, তুমি তো আমার চাঁদের কণা, আমি থাকবো তো তোমার পাশে। মাগো আম্মু তুমি শোনো না, আমায় দিও না বাবার সাথে যেতে ওই পাষণ্ড ডাক্তারের ঘরে। আমি স্বপ্নে দেখলাম মা, আমি মরে গেছি। যখন ডাক্তার আমাকে অজ্ঞান করলো তখনই আমি মরে গেছি। আমার খুব ভয় হচ্ছে মা। মাগো তুমি একবার আমার কথা শোনো না। মমতাময়ী আঁচলে জড়িয়ে বুকেতে নিল টেনে। অসুখ হলে ঔষধ দিতে হয় বাবা, তুমি দেখো
সুস্থ হয়ে যাবে। বাবা তোমার সঙ্গে নিবে, ভয় কি তাতে বলো? লক্ষ্মী সোনা আমার, মুখ করে না কালো। দু চোখ গড়িয়ে ঝরছে চোখে জল, কাঁপছে নীরব ভয়ে থরথর। স্যালাইনের সুচটা লাগাতেই চিৎকার করে বলে, মাগো নাও না তুমি কোলে, বাবার সাথে দিও না যেতে, মরণ আসছে চলে। মামুনি বলল, এমন করে বলতে হয় না বাবা, তোমার অপারেশন করবে না, শুধু দেবে একটু সেকা, ভয় কি তাতে? আমি তো বসেই আছি, বাবা থাকছে পাশে। সোনার মানিক রওনা হলো দুঃখ ভরা বুকে, মায়ের কোলে ছিল নীরব অনেক অনেক সুখে। আজ কেউ শুনল না তার কথা, বুকে বড় ব্যথা। ভাইয়ের স্নেহ মায়ের আদর সব কি গেল বৃথা? বাবার সাথে নীরব গেল অপারেশনের ঘরে। কি হলো একটু পরে? নড়ছে না, নীরব নড়ছে না, নীরব হয়ে গেছে পৃথিবী, কোনো শব্দ নেই। আকাশ বাতাস মাটি সব নীরব হয়ে গেছে, কোথাও কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। একটুখানি পরে অপারেশন ঘর থেকে বেরিয়ে এলো নীরবের নিথর দেহ। শুনতে কি পাচ্ছ কেহ? হা হা হা, আমি নীরব বলছি, আমি চলে গেছি। ওই ডাক্তার আমাকে মেরে ফেলেছে, আমি আর কোনোদিন ফিরে আসব না মায়ের কোলে, বাবাকে আদর করব না এই দুটি হাত তুলে, ধরবো না মাছ নানার সাথে বসছি নিয়ে খালে, ভাইয়ের সাথে যাব না ঘুড়ি উড়াতে বিলে। নানি তুমি আমায় বিদায় দাও সকল স্মৃতি ভুলে। রক্তাক্ত আগস্ট, নিভে গেছে আলো, চারিপাশে কালো, শুধু লাশের ছড়াছড়ি। নিথর দেহ পড়ে আছে শুয়ে শূন্য দোতলা বাড়ি। নেই সারা শব্দ, ছোপ ছোপ রক্ত গড়িয়ে পড়ছে সিঁড়ি। এ কি মৃত্যু নাকি ধুলা ছড়াছড়ি? নদীর স্রোতে মিশে গেল সাগরের বুকে। সোনালি সকাল আধারে ঢাকা, কেউ বলে না কিছু মুখে। আকাশের বুক করে ধুক ধুক মাটি ডাকে মমতা মেখে। জোয়ারের পানি ভাটা গেল চলে, সব স্মৃতি ধুয়ে গেল আজ দু চোখের জলে। শোকে বিভোর করুণার সুর উঠল বেজে মনে, চলে গেল মহাবীর আসবে না আর ফিরে। একদো রক্ত কত রক্ত এর কিনে শেষ, জীবনের বিনিময়ে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। জীবনের বিনিময়ে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। কি এই ব্যাপারে কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আমি তাহলে আপলোড করতে পারি, তাই না? অবশ্যই, যেহেতু আমি একজন কবি, কবির কবিতাই তো শুনবে মানুষ। ধন্যবাদ আপনাকে।